হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 12-এর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে স্ট্রং রুটস থেকে 6 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এইচএসে পড়েছে আর তার সাথে ডাব্লিউবিটিএ, এবিটিএ এবং ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারেও রয়েছে। তার মধ্যে থেকেই আমি খুব গুরুত্বপূর্ণ 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, 6 নাম্বারের, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করি। দেখো, স্ট্রং রুটসের 6 মার্কের কোশ্চেনগুলোর উত্তর আজকে আমি করাবো। আর এগুলো প্রিভিয়াস ইয়ারে এইচএসে পড়েছে, তার সাথে এবিটিএ, ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারেও বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আজকে আমরা করব। প্রথমে দেখো 2015 সালের এইচএসে যেটা পড়েছিল, ইউ ডোন্ট হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু come to you. Who says this and to whom? What is referred to by the word this? Why do the people come to the person spoken to? তাহলে কি বলা হচ্ছে না, তুমি তোমার কাছে যে মানুষগুলো আছে তাদেরকে তুমি কেন এই কথাটা বলো না, এই কথাটা কে কাকে বলেছেন, কোন রেফারেন্স, এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে, আর মানুষজন ওই যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তির কাছে কেন আসতেন। দেখো তাহলে কে কাকে বলেছে, ডক্টর কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম ইন হিজ চাইল্ডহুড সেড দিস টু হিজ ফাদার জয়নুল আবেদিন। ছোটোবেলায় তার বাবা জয়নুল আবেদিনকে আব্দুল কালাম এই কথাগুলো বলেছিলেন। তাহলে দিস বলতে কি বোঝানো হয়েছে, হেয়ার দিস রেফার্স টু দ্য অ্যাডভাইস অফ জয়নুল আবেদিন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তাহলে এখানে দিস বলতে বোঝানো হয়েছে জয়নুল আবেদিনের যে উপদেশটা দিয়েছিলেন তার ছেলেকে, সেই উপদেশ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, মানে হচ্ছে দুঃখ বা দুঃসময় সবসময় একটা আত্মসমীক্ষার সুযোগ দেয়। কালামস ফাদার টেলস দ্যাট, কালামের বাবা তাকে বলেছিল যে হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট অফ ডিভাইন বিইং। মানুষ হচ্ছে একটা ঐশ্বরিক একটা শক্তিরই একটা উপাদান। পিপল শুড নট বি অ্যাফ্রেড অফ সাফারিংস অ্যান্ড প্রবলেমস ইন লাইফ বিকজ অ্যাডভার্সিটি ইটসেলফ ইজ এ ব্লেসিংস ইন ডিসগাইজ অ্যাজ ইট প্রেজেন্টস স্কোপ ফর ম্যান টু জাজ হিমসেলফ। তাহলে তিনি বলেছেন মানুষের কখনোই সমস্যা এলে ভয় পাওয়া উচিত নয়, কারণ সমস্যা যখন আসে সেই সমস্যা কিন্তু ব্লেসিংস ইন ডিসগাইজ, তার একটা ছদ্মবেশ, ব্লেসিংসের ছদ্মবেশ নিয়ে আসে। স্কোপ ফর হিউম, যেখানে কী হয়, মানুষ তার নিজেকে জাজমেন্ট করার, নিজেকে বিবেচনা করার সুযোগ পায়। ইন দ্য আদার হ্যান্ড ওয়ান শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ দ্য সাফারিংস ইন লাইফ। আর অন্যদিকে একটা মানুষের বোঝা উচিত যে তার যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশার গুরুত্ব কী। বুঝতে পেরেছো? তাহলে দিস বলতে এই কথাটাকে বোঝানো হয়েছে। এরপরের পাঠে ছিল মানুষজন কেন তার কাছে আসতো। দেখো, পিপল কাম টু কালামস ফাদার ফর স্পিরিচুয়াল হেল্প হোয়েন এভার দে আর ইন ডিস্ট্রেস অ্যান্ড ইন অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্ড হি ইউজ টু হেল্প দেম উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। তাহলে মানুষজন যখনই সমস্যার মধ্যে পড়তো তখন কালামের বাবার কাছে আসতো স্পিরিচুয়াল হেল্পের জন্য, আর সেই কালামের বাবা সেই স্পিরিচুয়াল হেল্প তাদেরকে দিয়ে তাদেরকে সেই সমস্যা থেকে বের করতো, প্রেয়ারের মাধ্যমে তাদেরকে সেই সমস্যা থেকে উদ্ধার করার চেষ্টা করতো। এরপর চলে আসবো পরবর্তী প্রশ্নে, যেটা 2016 সালের এইচএসে পড়েছিল। হোয়াট হ্যাড রিমেইন দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ 60s। তাহলে যখন আব্দুল কালামের বাবা 60 বছর পর্যন্ত তার মানে যে রুটিন, সেই রুটিন ফলো করতেন, সেই রুটিনটা কীরকম ছিল, আর হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ ইমিউলেশন অফ হিজ ফাদার। তাহলে আব্দুল কালাম তার বাবার কীভাবে অনুকরণ করতেন, তাহলে আব্দুল কালাম তার বাবাকে কিভাবে অনুকরণ করতেন। প্রথম প্রশ্ন হচ্ছে তার রুটিন সম্পর্কে জিজ্ঞেস করেছে, বাবার রুটিন কীরকম ছিল। দ্য অস্টিয়ার ফাদার অফ আব্দুল কালাম ইউজ টু বিগিন হিজ ডে বাই প্রেয়িং নামাজ অ্যাট 4 AM। তাহলে আব্দুল কালামের বাবা তার দিন শুরু করতেন ভোর 4টের সময় নামাজ পড়ে। দেন হি ওয়াকড টু এ কোকোনাট গ্রোভ 4 miles অ্যাওয়ে অ্যান্ড রিটার্নড হোম ক্যারিং এ ডজন অফ কোকোনাটস ইন হিজ শোল্ডার। তারপরে তিনি তার বাড়ি থেকে 4 মাইল দূরে অবস্থিত নারকেল বাগানে যেতেন এবং সেখান থেকে 1 ডজন নারকেল কাঁধে করে নিয়ে আসতেন। অনলি দেন হি হ্যাড হিজ ব্রেকফাস্ট। তারপরেই তিনি তার সকালবেলার খাবার খেতেন। ইন দ্য ইভিনিং হি উড গো টু দ্য ওল্ড মস্ক ফর প্রেয়ার। সন্ধ্যেবেলা পুরনো মসজিদে যেতেন প্রেয়ারের জন্য। অ্যাপার্ট ফ্রম হি ইউজ টু হ্যাভ ডিসকাশনস অন স্পিরিচুয়াল ম্যাটার্স। এটা ছাড়াও তিনি বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা করতেন। দিস ওয়াজ দ্য রুটিন হুইচ হি মেনটেন্ড ইভেন ইন হিজ লেট 60s। আর এই রুটিনটা তিনি তার 60-এর যে শেষ বয়সী সেই সময়টায় তিনি মেনটেন করে চলেছিলেন। মানে তার 60 বছরের শেষ ভাগটায়, মানে প্রায় 65-র পরে বলা হচ্ছে সেই এজটাকে, সেই এজ পর্যন্ত তিনি এটা মেনটেন করেছিলেন। এরপরে হচ্ছে তার বাবাকে আব্দুল কালাম কীভাবে অনুকরণ করতেন। দেখো,
কালাম ওয়েন্ট অন এমুলেটিং হিজ ফাদার্স সেইং ইন হিজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কালাম তার বিজ্ঞান ও প্রযুক্তির যে দুনিয়া, সেই দুনিয়ায় বাবাকে অনুকরণ করার চেষ্টা করতেন। ইভেন আফটার বিইং এ ম্যান অফ সায়েন্স হি বিলিভড দ্য এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার। একজন বিজ্ঞানের বা সায়েন্সের ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি ডিভাইন পাওয়ারে, ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস করতেন। দ্যাট ক্যান রেইজ আপ ওয়ান ফ্রম অল সোর্টস অফ মিজারি, কনফিউশন আর মেলানকলি। আর তিনি বিশ্বাস করতেন এই ঐশ্বরিক শক্তিটা একটা মানুষকে যে কোনো প্রকার দুঃখ, দুর্দশা, কনফিউশন থেকে বের করতে পারে। বুঝতে পারলে কীভাবে লিখবে এই প্রশ্নের উত্তরটা? এরপরে চলে আসবো 3 নম্বর প্রশ্নে, যেটা 2017 সালের এইচএসে পড়েছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার। আমাদের যে এলাকা সেটা প্রায় মুসলিম অধ্যুষিত ছিল। এই কথাটার কে বলেছেন? হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, কীভাবে বক্তা তার এরিয়াকে বা তার এলাকাকে বিবরণ দিয়েছেন। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। তাহলে এই যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে, এখান থেকে কমিউনাল হারমোনির যে বর্ণনা দিয়েছেন সেটা জানতে চেয়েছে। তাহলে কমিউনাল হারমোনি মানে হচ্ছে সাম্প্রদায়িক যে সম্প্রতির যে বিবরণ তিনি দিয়েছেন সেটা কী রকম বলা হয়েছে এখানে। দেখো, আব্দুল কালাম ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন। তাহলে এই লাইনটা বলেছেন আব্দুল কালাম। তারপর হচ্ছে কি তার এলাকার কি বর্ণনা দিয়েছেন। কালাম ইন হিজ শর্ট স্টোরি স্ট্রং রুটস ডিসক্রাইবস অ্যাবাউট হিজ লোকালিটি। কালাম তার ছোটো গল্প স্ট্রং রুটসে তার যে লোকালিটির একটা বিবরণ দিয়েছেন। হি টোল্ড দ্যাট হিজ লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। তিনি বলেছেন তার এলাকাটা মূলত মুসলিম অধ্যুষিত ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু অনেক হিন্দু ফ্যামিলিও সেখানে থাকতো। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। তারা তাদের মুসলিম যে নেবাররা ছিল, প্রতিবেশী, তাদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে বসবাস করতেন। নেক্সট পার্টে ছিল যে কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিবরণ দিয়েছেন সেটা কীরকম। দেখো, এটার উত্তর এইভাবে লিখবে। ইন রামেশ্বরম ওয়ার কালাম ওয়াজ বোর্ন। রামেশ্বরম যেখানে কালাম জন্মেছিলেন, অ্যান্ড লিভড হিজ চাইল্ডহুড, এবং ছোটোবেলায় থাকতেন। দেয়ার ওয়ার বোথ দ্য ফেমাস শিবা টেম্পল অ্যান্ড এ ভেরি ওল্ড মক্স। তাহলে সেখানে একটা পুরনো শিব মন্দিরও ছিল আর একটা পুরনো মসজিদও ছিল। বোথ দ্য হিন্দুস অ্যান্ড দ্য মুসলিম লিভ দেয়ার ইন এ ফ্রেন্ডলি ম্যানার। হিন্দু মুসলিম সেখানে খুবই বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ইউজ টু ওয়েট উইথ এ বাউল অফ ওয়াটার উইচ কালামস ফাদার ইউজ টু স্যাংটিফাই। তাহলে একদল মানুষ হাতে জল নিয়ে, বাটিতে করে জল নিয়ে অপেক্ষা করতো কালামের বাবার জন্য, যিনি সেই জলটাকে স্যাংটিফাই করে দিতেন। Above all, the greatest example of communal harmony is that the high priest of Shiva temple, Pakshi Lakshmana Sastri, and Jainul Abedin used to discuss spiritual matters in their traditional attire. আর সবচেয়ে বড় কমিউনাল হারমোনির যে চিত্র এখানে ফুটে উঠেছে সেটা হচ্ছে শিব মন্দিরের যে প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আর জৈনুল আবেদিন, দুজন কিন্তু দুজনের আলাদা আলাদা যে ধার্মিক পোশাক, সেই পোশাক পরে কিন্তু স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে আলোচনা করতেন। এটাও কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চিত্র ফুটে উঠেছে। বুঝতে পারলে? তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যে স্ট্রং রুটস থেকে যে প্রশ্নগুলো পড়ছে সেগুলো কিন্তু বেশ কয়েকটা পার্টে ভাগ করে পড়ছে। তো যদি একটা না একটা প্রশ্ন তো 6 নাম্বার থাকে, সেটা লিখলে তোমাদের যে নাম্বার হবে তার থেকে আমার মনে হয় এই যে পার্ট ভাগ করে যে প্রশ্নগুলো আছে সেগুলো লিখলে অনেক নাম্বারটা ভালো পাওয়া যাবে। তাই চেষ্টা করবে এই স্ট্রং রুটস থেকে কিন্তু কোয়েশ্চেন অ্যাটেন্ড করার। চলে আসবো পরের প্রশ্নে। 2018 সালের এইচএসে পড়েছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার। হু এট উইথ হিজ মাদার। কে কার মায়ের সাথে খেত। নেম হিজ মাদার। তার মায়ের নাম বলো। হোয়াট ডিড হি এট উইথ হিজ মাদার। কোথায় বসে মায়ের সাথে খেত। আর হোয়াট ডিড হি এট উইথ হিজ মাদার। এটা হচ্ছে হোয়াট ডিড আর হোয়াট, কোথায় বসে খেতেন আর কী খেতেন। দেখো, এটাও প্রত্যেকটা পার্টে ভাগ রয়েছে, দেখছো 1 + 1 + 1 + 3। তোমরা ভালো করে লিখতে পারলে মোটামুটি এখান থেকে অনেকটা বেশি নাম্বার তোমরা স্কোর করতে পারবে। দেখো, এপিজে আব্দুল কালাম এট উইথ হিজ মাদার। তাহলে কে খেতেন? এপিজে আব্দুল কালাম খেতেন তার মায়ের সাথে। তারপরে ডক্টর কালামস মাদার নেম ওয়াজ আসিয়াম্মা। তার মায়ের নাম ছিল আসিয়াম্মা। পরেরটা, কোথায় বসে খেতেন? কালামস ইউজ টু ইট উইথ হিজ মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তার মায়ের সাথে কিচেন বা রান্নাঘরের যে মেঝে সেখানে বসে তিনি খেতেন। এরপরে কি খেতেন? দ্য স্পিকার ওয়াজ সার্ভড দ্য নর্মাল সাউথ ইন্ডিয়ান ফুড ডিউরিং লাঞ্চ। দুপুরবেলা খাবার সময় স্পিকারকে বা বক্তাকে নর্মাল যে সাউথ ইন্ডিয়ান খাবার রয়েছে সেই খাবার দেওয়া হতো। কালামস মাদার উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর হিম। কালামের মা তার সামনে একটা কলা পাতা পেতে দিতেন। অন হুইচ সি দেন সার্ভ রাইস, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড এ ডেলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। তাহলে সেখানে কী কী দিতেন? ভাত, আর হচ্ছে অ্যারোমেটিক সাম্বার, আর হচ্ছে মানে সুগন্ধি সাম্বার, দক্ষিণী একটা খাবার সাম্বার জানো, আর হচ্ছে বিভিন্ন ঘরে তৈরি করা আচার, আর কোকোনাট চাটনি, নারকেলের চাটনি দেওয়া হতো। অল দিস থিংস কালামস ইউজ টু ইট উইথ হিজ মাদার। তাহলে এই সমস্ত জিনিসই কালাম তার মায়ের সাথে বসে খেতেন। ক্লিয়ার?
এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 5, 2019 সালের এইচএসসি যেটা পড়েছিল, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার যে উত্তর সেটা আমাকে অদ্ভুত একটা এনার্জি এবং উত্তেজনা দিত। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে। হুজ অ্যান্সার ইজ রেফার টু হিয়ার, কার উত্তরের কথা এখানে বলা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, উত্তরটা কী ছিল। প্রথমে বক্তাকে, ডক্টর এপিজে আব্দুল কালাম ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন। তাহলে এই যে কোটেড লাইন, সেই লাইনের বক্তা হচ্ছেন আব্দুল কালাম। তারপরে কার উত্তর, ডক্টর কালামস ফাদার জৈনুল আবেদিনস অ্যান্সার ইজ রেফার টু হিয়ার। তাহলে কালামের বাবা জৈনুল আবেদিনের উত্তরের কথা এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে তার অ্যান্সারটা কী ছিল, কী উত্তর দিতেন তিনি। দেখো, কালামস ফাদার অ্যান্সার দিস কোয়েশ্চেন ইন এ ভেরি লো ডিপ ভয়েস। কালামের বাবা এই প্রশ্নের উত্তর খুবই একটা গভীর, একটা হালকা আওয়াজের উত্তরটা দিতেন। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, পিপল ফিল দেমসেলস অ্যালোন ইন দেয়ার ডিস্ট্রেস। মানুষজন তাদের যখন সমস্যার মধ্যে পড়ে, হতাশার মধ্যে পড়ে, তখন কী হয়, একা বোধ করে। ন্যাচারালি পিপল সট এ হেল্পার অ্যান্ড গাইড টু শো দেম দ্য ওয়ে টু ওভারকাম দেয়ার সাফারিং। এর ফলে কী হয়, স্বাভাবিকভাবেই মানুষ তখন একটা মানুষকে চায় বা একটা সাহায্য চায়, যে মানুষটা বা যে সাহায্যটা তাকে এই সমস্যা থেকে বের করে আনতে পারবে। জৈনুল আবেদিন thought himself as a go-between in their effort to overcome their problems through prayer and offerings. তাহলে জৈনুল আবেদিন তার নিজেকে গো বিটুইন বা একটা মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করতেন, যে তাদের সমস্যা থেকে বের করে আনতে পারবে। However, he himself does not consider it to be the right approach. কিন্তু তিনি নিজে কখনো এটাকে সঠিক যে পন্থা বলে মনে করতেন না, এটা সঠিক পথ বলে মনে করতেন না। তাহলে এটাই তিনি উত্তর দিয়েছিলেন তার ছেলেকে। তাহলে বুঝতে পারলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কীভাবে লিখবে। এরপর চলে আসবো 6 দাগের প্রশ্ন, যেটা 2020 সালের এইচএসে পড়েছিল। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, হু ইজ রেফার্ড টু অ্যাজ হিম। হোয়ার ডিড দ্য পিপল ওয়েট, হোয়াই ডিড দে ওয়েট দেয়ার, হোয়াট উড হ্যাপেন দেয়ার আফটার। তাহলে এখানে কার জন্য, হিম বলতে কাকে বোঝানো হয়েছে, মানুষজন কোথায় অপেক্ষা করত, কেন তারা অপেক্ষা করত, আর এর অপেক্ষা করার পরে কি হতো। দেখো 1 + 1 + 2 + 2, এটাও পাট করে প্রশ্নটা রয়েছে। এই সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করলে তোমরা কিন্তু অনেক ভালো স্কোর করতে পারবে। বারবার বলছি, স্ট্রং রুটটা হয়তো টেক্সটটা একটু শক্ত লাগবে, কিন্তু প্রশ্নগুলো খুব সোজা। তোমরা এখান থেকে কিন্তু উত্তর করার চেষ্টা করবে। আর আমি যে 1 মার্কের যে এসে কিউগুলো দিয়েছিলাম, সেগুলো যদি ভালো করে পড়ো, তাহলে কিন্তু এই ব্রড কোশ্চেনের যে পার্টের যে ভাগগুলো রয়েছে সেগুলো করতে পারবে। তাহলে তোমাদের দুটো কাজ একসাথেই হয়ে যাবে, এসে কিউও হবে, তার সাথে ব্রড কোশ্চেনের যে ভাগ করে প্রশ্নগুলো আছে সেগুলোও হয়ে যাবে। তো ওগুলো কিন্তু ভালো করে দেখবে। দেখো, ডক্টর আব্দুল কালামস ফাদার জৈনুল আবেদিন ইজ রেফার্ড টু অ্যাজ হিম ইন কালাম শর্ট স্টোরি স্ট্রং রুটস। তাহলে এখানে হিম বলতে জৈনুল আবেদিনকে বোঝানো হয়েছে, যিনি হচ্ছেন আব্দুল কালামের বাবা। এবার হচ্ছে মানুষজন কোথায় অপেক্ষা করতো। দ্য পিপল ওয়েটেড ফর হিম আউটসাইড দ্য মস্ক হোয়ার কালামস ফাদার উড গো ফর ইভিনিং প্রেয়ার। সন্ধেবেলার প্রেয়ার করার জন্য কালামের বাবা যে মসজিদে যেতেন, সেই মসজিদের বাইরে মানুষজন অপেক্ষা করত। এরপরে হচ্ছে কেন অপেক্ষা করতো। দেখো, কালামস ফাদার জৈনুল আবেদিন ওয়াজ এ স্পিরিচুয়াল ম্যান। কালামের বাবা জৈনুল আবেদিন ছিলেন একজন আধ্যাত্মিক মানুষ। পিপল বিলিভড হিজ স্পিরিচুয়াল পাওয়ার, মানুষজন তার আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস করতো। অ্যান্ড বিলিভ দ্যাট দেয়ার ইলনেস উড বি কিউরড ইফ হি প্রেয়ার্ড ফর হিম। আর বিশ্বাস করতেন যে যদি তিনি একটা প্রার্থনা করে দেন তাদের জন্য, তাহলে তাদের অসুস্থতা সেরে যাবে। সো দে ওয়েটেড আউটসাইড দ্য মস্ক অ্যান্ড অফার্ড হিম বলস অফ ওয়াটার ইন হুইচ হি ডিপড হিজ ফিঙ্গার্স অ্যান্ড চ্যান্টেড প্রেয়ার। তাই জন্য তারা তার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতেন, আর জল তার জন্য একটা বাটিতে বা একটা জায়গায় জল নিয়ে অপেক্ষা করা হতো, যেই জলে আব্দুল কালামের বাবা তার আঙুলটা ডুবিয়ে মন্ত্র করে দিতেন বা প্রার্থনা করে দিতেন। ঠিক আছে, এরপর কি হতো, এরপর দেয়ার আফটার দ্য পিপল ক্যারিড হোম দ্য চ্যান্টেড ওয়াটার ফর ইনভ্যালিডস। তারপরে সেই মন্ত্রপুত জল মানুষজন তার বাড়িতে যারা অসুস্থ তাদের জন্য নিয়ে যেতেন। বিং কিওর্ড মেনি অফ দেম উড কাম টু থ্যাঙ্ক হিম। সেরে যাওয়ার পর অনেকেই কিন্তু আসতো তাকে ধন্যবাদ দেওয়ার জন্য। হি অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড টোল্ড দেম টু থ্যাঙ্ক অলমাইটি আল্লাহ। সবসময় তিনি হাসতেন এবং হেসে উত্তর দিতেন যে আমাকে ধন্যবাদ না দিয়ে এই যে সর্বশক্তিমান ঈশ্বর, তাকে ধন্যবাদ জানাও। এতক্ষণ পর্যন্ত আমি প্রিভিয়াস ইয়ারে এইচএসের প্রশ্নগুলো আলোচনা করলাম। এরপর এগুলো ছাড়াও WBTA, ABT এবং WBHA টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, তার মধ্যে যেগুলো বারবার এসছে, আমি সেগুলো কালেক্ট করে এক জায়গায় নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা এবছরের জন্য। তো দেখো এগুলোর উত্তর। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. Who is the speaker? তাহলে আমি বলতে পারি আমার ছোটোবেলাটা মেটেরিয়ালি এবং ইমোশনালি দুদিক থেকেই খুবই সিকিওর ছিল। এখানে স্পিকারকে, হোয়াই ওয়াজ ইজ চাইল্ডহুড ভেরি সিকিওর, কেন তার ছোটোবেলাটা খুব সিকিওর ছিল। হু ওয়ার রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য স্পিকার উইথ সাচ অ্যান আপব্রিঙ্গিং। তাহলে তাকে এইভাবে বেড়ে ওঠার জন্য
কে দায়ী তা বড় করে তোলার জন্য। তাহলে এখানে কার কথা বলা হয়েছে দেখো, কে বলেছেন কথাটা, ডক্টর এপিজে আব্দুল কালাম ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন, তাহলে লাইনটা বলেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এরপর হচ্ছে কেন তার চাইল্ডহুড বা ছোটোবেলাটা সিকিওর ছিল, কেন বলেছেন, কালামস হ্যাড এ ভেরি সিকিওর চাইল্ডহুড বোথ মেটেরিয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি। কালামের যে ছেলেবেলাটা ছিল সেটা মেটেরিয়ালি এবং স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে এবং বস্তুগত দিক থেকে দুদিক থেকেই কিন্তু সুরক্ষিত ছিল। দেয়ার হাউস হোল্ড ওয়াজ ডিভয়েড অফ এনি আননেসেসারি লাক্সারি অ্যান্ড কমফর্ট। তার বাড়িতে যেগুলো অপ্রয়োজনীয় যে সমস্ত আরাম কায়দা সেগুলো কিন্তু এড়িয়ে চলা হতো। বাট হি ওয়াজ প্রোভাইডেড অল নেসেসিটিস ইন রেসপেক্ট টু ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোদিং। কিন্তু যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস যেমন খাবার দাবার, জামা কাপড়, ওষুধপত্র, সেগুলো কিন্তু সবসময় তাদেরকে জোগাড় দেওয়া হতো। হি স্পেন্ড হিজ চাইল্ডহুড ডেজ উইথ হিজ ওয়াইস ফাদার অ্যান্ড দ্য অ্যাফেকশনেট মাদার। তিনি তার ছোটোবেলাটা সেটা তার যে বিচক্ষণ বাবা এবং খুবই অ্যাফেকশনেট বা সবাইকে খুব ভালোবাসতেন এরকম মায়ের সাথে কাটিয়েছেন। দেয়ার লোকালিটি ওয়াজ ভেরি পিসফুল অ্যান্ড এ পারফেক্ট হারমোনি রিগেইনড দেয়ার। এমনকি তাদের যে এলাকা যেখানে তারা থাকতেন সেটাও খুব শান্তিপূর্ণ ছিল এবং একটা সম্প্রীতি বিরাজ করতো। অল দিস মেড হিজ চাইল্ডহুড এ সিকিওর ওয়ান। আর এই সমস্ত জন্যই তার ছেলেবেলাটা খুবই সুরক্ষিত ছিল। এরপর হচ্ছে কারা তাকে এরকম সুরক্ষিত ছেলেবেলা দিয়েছিলেন দেখো, আব্দুল কালামস ফাদার জয়নুল আবেদিন অ্যান্ড হিজ মাদার আসিয়া মা ওয়ার রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য স্পিকার উইথ সাচ অ্যান্ড আপব্রিঙ্গিং। তাহলে এরকমভাবে বেড়ে ওঠার জন্য আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিন এবং তার মা আসিয়া আম্মাই হচ্ছে রেসপন্সিবল বা দায়ী। তাহলে তিনি যে বড় হয়ে উঠছিলেন তার জন্য তার মা বাবাই এইভাবে যে বেড়ে ওঠা সেটার জন্য রেসপন্সিবল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, এই প্রশ্নটাও কিন্তু বারবার এসছে বিভিন্ন পেজে, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা কিন্তু সঠিক পথ নয়। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে কথাটা বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচটা পন্থাটা কি, হোয়াই ইজ ইট নট কারেক্ট, কেন এটা ঠিক নয়। দেখো, ইন এপিজে আব্দুল কালাম শর্ট স্টোরি স্ট্রং রুটস, ডক্টর কালামস ফাদার জয়নুল আবেদিন সেড দিস টু হিজ সন আব্দুল কালাম। তাহলে স্ট্রং রুটস গল্পে জয়নুল আবেদিন যিনি হচ্ছে কালামের বাবা, তিনি তার ছেলে আব্দুল কালামকে কথাটা বলেছেন। এবার কি আছে না, হু ইজ দ্য অ্যাপ্রোচ, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচটা কি, হিয়ার দ্য অ্যাপ্রোচ রেফার্স টু দ্য রোল অফ কালামস ফাদার অ্যাজ এ মেডিয়েটার অ্যাট দ্য টাইম অফ আদার্স পিপলস ডিস্ট্রেস। তাহলে অন্য মানুষের যখন দুঃখ দুর্দশা তখন সেই মুহূর্তে আব্দুল কালামের বাবা যে মেডিয়েটার বা মধ্যস্থতাকারী হিসাবে একটা কাজ করতেন, সেই কাজটাকে এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে কেন এটা কারেক্ট নয়, দেখো, ইন কোর্স অফ টকিং উইথ হিজ রোল অ্যাজ এ মেডিয়েটার কালামস ফাদার টোল্ড দ্যাট পিপল কাম টু হিম হোয়েন এভার দে ওয়ার ইন ডিস্ট্রেস। তাহলে মধ্যস্থতাকারী হিসাবে তার যে রোলটা সেটা ব্যক্ত করার সময় আব্দুল কালামের বাবা বলেছেন তাকে যে যখন মানুষ বিপদে পড়তো তখন সেই মানুষজন তার কাছে আসতো। দে বিলিভ দ্যাট ডেমনিক ফোর্সেস আর বিহাইন্ড দেয়ার সাফারিংস অ্যান্ড অলসো বিলিভ দ্যাট কালামস ফাদার ওয়াজ এবল টু অ্যাক্ট অ্যাজ এ গো বিটুইন টু কাম ডাউন দ্য ডেমনিক ফোর্সেস। তারা বিশ্বাস করতো যে তাদের দুঃখ দুর্দশার জন্য একটা ডেমনিক ফোর্সেসে হচ্ছে তার জন্য দায়ী, একটা খারাপ যে শক্তি বা রাক্ষসের একটা শক্তি সেটাই দায়ী। আর এটাও বিশ্বাস করতো যে কালামের বাবা কিন্তু এই শক্তিটাকে কাম ডাউন, শান্ত করতে পারে তাদের হয়ে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, অ্যাক্টিং অ্যাজ এ মেডিয়েটার ওয়াজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। কালামের বাবার মতে এইভাবে মধ্যস্থতাকার হিসেবে কাজ করা কিন্তু সঠিক অ্যাপ্রোচ নয়। হি বিলিভ দ্যাট হিউম্যান লাইফ ইজ এ পার্ট অফ ডিভাইন বিং। তিনি বিশ্বাস করতেন যে মানুষ হচ্ছে ঐশ্বরিক শক্তিরই একটা অংশ। ইফ ওয়ান সাফার্স, যদি কেউ সমস্যায় থাকে, ওয়ান শুড রিয়ালাইজ বাই হিমসেলফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভিশন অফ দ্য ফিয়ার রিডেন ফিউচার অ্যান্ড দ্য এনিমি অফ ডিজায়ার টর্মেন্টিং হিম ইন হিজ মাইন্ড। তাই বলা হচ্ছে যদি কেউ সমস্যায় পড়ে বা দুঃখ কষ্ট পায়, ওয়ান শুড রিয়ালাইজ হিমসেলফ, তাকে নিজেকেই সে বুঝতে হবে সেই সমস্যা এবং ফেয়ার রিডেন ফিউচারের মধ্যে যে তফাৎটা রয়েছে, মানে হচ্ছে তোমার ভয় সন্ত্রস্ত হয়ে যে অদৃশ্য সম্পর্কে ধারণা, সেই ধারণার মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে হবে। অ্যান্ড দ্য এনিমি অফ ডিজায়ার টর্মেন্টিং হিম অ্যান্ড ইজ মাইন্ড। আর কোনটা ধারণা, সে ফেয়ার রিডেন ফিউচার আর হচ্ছে এনিমি ডিজায়ার, আর যে সমস্ত ইচ্ছা তার মনের ভেতর যে খারাপ ইচ্ছা যেগুলো তার মনকে বিব্রত করছে, সেই দুটোর মধ্যে তফাৎ কিন্তু নিজেকেই বুঝতে হবে। তাহলে বুঝতে পারলে তোমরা কীভাবে এই প্রশ্নের উত্তরটা লিখবে। দেখো, এটাও কিন্তু তিনটে পার্টে রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে বারবার বলছি স্ট্রং রুট থেকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করো ভালো মার্কস পাওয়ার জন্য।
এরপরে আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তাহলে অ্যাডভার্সিটি বা প্রতিকূলতা সবসময় আত্মসমীক্ষার সুযোগ দেয়। হু সেড দিস টু হুম, কে কাকে কথাটা বলেছে? হাউ ডিড দ্য স্পিকার অ্যাটিটিউড টু দ্য অ্যাডভার্সিটি ইনফ্লুয়েন্স দ্য পারসন স্পোকেন টু? কীভাবে এই যে বক্তার যে অ্যাডভার্সিটি সম্পর্কে, প্রতিকূলতা সম্পর্কে যে অ্যাটিটিউড, সেটা আরেকজন যাকে বলা হচ্ছে তার জীবনে কীভাবে পরিবর্তন নিয়ে এসেছে বা ইনফ্লুয়েন্স করেছে, প্রভাবিত করেছে তার জীবনকে কীভাবে। ডক্টর আব্দুল কালামস ফাদার সেড দিস টু হিজ সান কালাম। তাহলে তার আব্দুল কালামের বাবা তার ছেলে ডক্টর কালামকে এই কথাটা বলেছেন। কীভাবে আব্দুল কালামের জীবনে এটা গুরুত্ব পেয়েছে বা প্রভাবিত করেছে দেখো। কালাম হ্যাড ডিপ অ্যাফেকশন অ্যান্ড রেসপেক্ট ফর হিজ ফাদার। কালামের তার বাবার প্রতি একটা গভীর শ্রদ্ধা ছিল। হি অ্যাডভাইসড কালাম টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ সাফারিং। কালামের বাবা তাকে বলেছিলেন যে দুঃখ বা দুর্দশার গুরুত্বকে যেন আমরা অনুভব করি। ইন অ্যাডভার্সিটি অফ সাফারিং পিপল ফিল অ্যালোন অ্যান্ড দে ট্রাই টু লুক ফর সামওয়ান টু হেল্প হিম। যখন মানুষ সমস্যায় পড়ে তখন মানুষ নিজেকে একা বোধ করে এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কারোর সাহায্য চায়। বাট অ্যাকর্ডিং টু জৈনুল আবেদিন, কিন্তু জৈনুল আবেদিনের মতে, ইন দেয়ার অ্যাডভার্সিটি পিপল শুড ফাইন্ড আউট দ্য রেলিভেন্স অফ দেয়ার সাফারিং। প্রতিকূলতার সময় মানুষকে সেই প্রতিকূলতার বা তার যে দুঃখ দুর্দশা, তার কারণকে বা গুরুত্বকে অনুভব করতে হবে। ফর দিস দে নিড ইন্ট্রোস্পেকশন অ্যান্ড হোয়েন ইন সাফারিং পিপল গেট লোনলি দে ক্যান কনসেন্ট্রেট টু ফাইন্ড আউট দ্য কজ অফ দেয়ার সাফারিং। আর যখন যদি তারা একাই এই সমস্যার সমাধান করতে চায় বা একা যখন থাকবে, তখন কিন্তু সমস্যার কারণও বুঝতে পারবে। থ্রু ইন্ট্রোস্পেকশন অনলি দে ক্যান ডু দিস। আর একমাত্র আত্মতত্ত্ব দিয়েই কিন্তু তারা সেই কাজটা করতে পারবে। বুঝতে পারলে? তাহলে কীভাবে প্রশ্ন উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট। তাহলে এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও তার মধ্যে একটা গভীর একটা জ্ঞান এবং ট্রু জেনারসিটি অফ স্পিরিট ছিল। হু ইজ রেফার টু হিয়ার হি? এখানে অ্যাজ হি বলতে কাকে বোঝানো হয়েছে? হোয়াট ওয়ার হিজ ডিসঅ্যাডভান্টেজ? তার যে ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল সেগুলো কী কী? হোয়াট ওয়ার দ্য অ্যাডভান্টেজ রিসিভড ফ্রম দ্য পারসন স্পোকেন টু আর? সেই মানুষটার অ্যাডভান্টেজই বা কী কী ছিল? তাহলে ব্যক্তির সুবিধা অসুবিধাটাও এখানে লিখতে বলেছে। দেখো এখানে কার কথা বলা হয়েছে? জৈনুল আবেদিন, ফাদার অফ ডক্টর আব্দুল কালাম, ইজ রেফার টু হিয়ার অ্যাজ হি। এখানে এপিজে আব্দুল কালামের বাবা জৈনুল আবেদিনকে হি হিসাবে বলা হয়েছে। তাই তারপরে ছিল তার ডিসঅ্যাডভান্টেজ কী ছিল, অসুবিধাগুলো কী কী ছিল। কালাম said that his father Jainul Abedin did not have much formal education and he was not a man of rich wealth. These were supposed to be the disadvantages of his father. তাহলে বলা হয়েছে যে আব্দুল কালামের বাবা ফর্মাল এডুকেশন ছিল না, আর হচ্ছে খুব একটা বেশি টাকা পয়সাও ছিল না। তাহলে না ফর্মাল এডুকেশন ছিল, না ছিল ওয়েলদি। দিস ওয়ার সাপোজ, তাহলে এটাকেই তার ডিসঅ্যাডভান্টেজ হিসাবে ধরা হয়েছে। এরপরে অ্যাডভান্টেজ কী কী ছিল, তার চরিত্রের ভালো দিকগুলো কী কী ছিল। দেখো, জৈনুল আবেদিন ওয়াজ এ ম্যান অফ এক্সট্রাঅর্ডিনারি উইজডম অ্যান্ড ডিপ স্পিরিচুয়াল ইনসাইট। জৈনুল আবেদিন ছিলেন একজন এক্সট্রাঅর্ডিনারি উইজডমের একটা ব্যক্তি, খুব বিচক্ষণ একজন ব্যক্তি, আর স্পিরিচুয়াল ইনসাইট ছিল, তার একটা আধ্যাত্মিক একটা ধারণা বা একটা আধ্যাত্মিক একটা ভাবভঙ্গি ছিল। হি কুড এক্সপ্রেস কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন এ সিম্পল তামিল ল্যাঙ্গুয়েজ। খুব শক্ত শক্ত কঠিন যে ধার্মিক তত্ত্বগুলো, সেগুলো তিনি খুব সহজ সরল তামিল ভাষায় বুঝিয়ে দিতে পারতেন। হি ওয়াজ এ ম্যান অফ জেনারেস থিঙ্কিং। তিনি খুব দয়ালু চিন্তাভাবনার মানুষও ছিলেন। অ্যান্ড অ্যাভয়েডেড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারি। আর যে সমস্ত অপ্রয়োজনীয় যে আরাম আদব কায়দা, সেগুলোকে তিনি এড়িয়ে চলতেন। বিসাইডস এ ডিপলি রিলিজিয়াস পারসন, হি ওয়াজ সেকুলার এনাফ টু হ্যাভ এ ক্লোজ বন্ড উইথ এ প্রিস্ট বিলঙ্গিং টু অ্যানাদার রিলিজিয়ান। তাহলে তিনি ধার্মিক তো ছিলেন বটেই, তিনি কিন্তু তার সাথে তিনি সেকুলারও ছিলেন, ধর্মনিরপেক্ষও ছিলেন। যার কি ছিল না, একজন প্রিস্ট রিলিজিয়ান মানে হচ্ছে তোমার হিন্দু ধর্মের যে যাজক বা পুরোহিত, তার সাথেও খুব ভালো বন্ডিং ছিল, ক্লোজ বন্ডিং। দিস ওয়ার দ্য অ্যাডভান্টেজেস রিসিভড বাই কালামস ফ্যামিলি ইন হিজ ফাদার ফ্রম হিজ ফাদার। তাহলে এই সমস্ত ভালো দিকগুলোই কালামের বাবার কাছ থেকে তার কালামের পরিবার পেয়েছিল। তাহলে এটা গেল কালামের বাবাকে নিয়ে একটা প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ডক্টর এপিজে আব্দুল কালামস পারসেপশন অ্যাবাউট ডিভাইন পাওয়ার? ঐশ্বরিক শক্তি নিয়ে আব্দুল কালামের ধারণা কী ছিল? হাউ অ্যাকর্ডিং টু ডক্টর কালাম ক্যান অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাচিভ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড এ পিস অফ মাইন্ড? কালামের মতে কীভাবে একজন মুক্তি, আনন্দ এবং মনের শান্তি পেতে পারে? তাহলে কালামের মত কী ছিল ঐশ্বরিক ধারণা নিয়ে, ঐশ্বরিক শক্তি নিয়ে? দেখো, ইন হিজ অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং স্ট্রং রুটস, তার আত্মজীবনীমূলক লেখা স্ট্রং রুটস গল্পে কালাম এক্সপ্রেসড হিজ পারসেপশন
পারসেপশন অ্যাবাউট ডিভাইন পাওয়ার, ঐশ্বরিক শক্তি সম্পর্কে তার ধারণাকে তিনি ব্যক্ত করেছেন। দ্য বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ এ ডিভাইন পাওয়ার গ্রিভ ইন হিম থ্রু হিজ ফাদার্স মোরালিস্টিক টিচিং। তাহলে তার বাবা যে সমস্ত নৈতিক শিক্ষা তাকে দিতেন সেই শিক্ষা থেকেই তার মনে এই ঐশ্বরিক শক্তি সম্পর্কে একটা বিশ্বাস জন্মেছিল। হিজ ফাদার রিভিলড টু হিম দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। তার বাবা তাকে বিভিন্ন যে সমস্ত চরম সত্য সেগুলো নিয়ে ব্যাখ্যা করতেন। অ্যাজ এ রেজাল্ট হি ফিলস কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। এর ফলস্বরূপ তিনি বিশ্বাস করতেন যে একটা ঐশ্বরিক শক্তি সবসময় বিরাজ করে। হুইচ ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর। যে শক্তি একটা মানুষকে কনফিউশন, হতাশা, তারপরে হচ্ছে দুঃখ দুর্দশা এবং তার ব্যর্থতা থেকে বের করে আনতে পারে। এরপর হচ্ছে তার মতে কীভাবে একটা মানুষ মুক্তি, আনন্দ এবং শান্তি পেতে পারে। দেখো এর উত্তর হয়ে যাবে কালাম এক্সপ্রেসেস হিজ আইডিয়া অ্যাবাউট অ্যাচিভিং ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড ইন এ ভেরি কনভিন্সিং ম্যানার। কালাম এই যে মুক্তি, আনন্দ এবং শান্তি নিয়ে যে তার যে আইডিয়াটা বা তার যে ধারণা সেটা খুব ভালোভাবে একটা ব্যাখ্যা করেছেন। অ্যাকর্ডিং টু হিম, তার মতে অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান অ্যাচিভ ফ্রিডম, একটা মানুষ মুক্তি, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, একটা মানুষ মুক্তি, আনন্দ এবং মনের শান্তি পেতে পারে অনলি হি অর সি ডিট্যাচেস হিমসেলফ অর হারসেলফ ফ্রম দ্য ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। যদি একমাত্র তখনই পেতে পারবে যখন সে নিজেকে সমস্ত প্রকার ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড থেকে মুক্ত করবে। যে কোনো প্রকার মানসিক এবং শারীরিক বন্ধন থেকে যখন নিজেকে মুক্ত করতে পারবে তখনই কিন্তু সে মুক্তি, শান্তি এবং মনের আনন্দ সব কিছুই পাবে। বুঝতে পারলে? তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও আসতে পারে। চলে আসি নেক্সট প্রশ্নে। হোয়াট ইজ কালামস ফাদার্স রেসপন্স টু হিজ সনস কোয়ারি অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি? এটা একটা বড় প্রশ্ন, একসাথে 6 নাম্বার। দেখো সবগুলো আমি পার্টে ভাগ করে দিয়েছি। এটাও খুব ইম্পর্টেন্ট বলে একটাই ছিল প্রশ্নটা একসাথে 6 নাম্বারে, সেটাও দিলাম। তার বাবা, কালামের বাবা কালাম যখন প্রশ্ন করতেন তখন মানে প্রেয়ার আর স্পিরিচুয়ালিটি নিয়ে, প্রার্থনা এবং আধ্যাত্মিকতা নিয়ে যে প্রশ্ন করতেন, তাহলে তা প্রার্থনার আধ্যাত্মিকতার যে প্রশ্ন তিনি করতেন তার বাবাকে, তার বাবা তার প্রশ্নের উত্তরে কী জবাব দিত? ডক্টর কালামস ফাদার জয়নুল আবেদিন ওয়াজ এ স্পিরিচুয়াল পার্সন। ডক্টর কালামের বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন খুব আধ্যাত্মিক মানুষ। ইন হিজ চাইল্ডহুড কালাম কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য আরবিক চ্যান্টিং অফ দ্য প্রেয়ার। ছোটোবেলায় কালাম যে আরবি ভাষায় যে সমস্ত প্রেয়ার বা প্রার্থনা করা হতো সেগুলোর মানে বুঝতে পারতেন না। when he grew old enough to ask questions, যখন তিনি প্রশ্ন করার মতো বড় হলেন, he asked his father, তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন about the relevance of prayer, প্রার্থনার গুরুত্ব কী। his father answered that there was no mystery in prayer, তার বাবা উত্তর দিয়েছিলেন যে প্রার্থনার মধ্যে কোনো রহস্যময় কোনো জিনিস নেই। ইনফ্যাক্ট প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল। আসলে যে প্রার্থনা মানুষ এবং আত্মার মধ্যে একটা মিলন ঘটায়। হি অলসো টোল্ড দ্যাট হোয়েন ওয়ান প্রেয়ার্স, তিনি আরও বললেন যে যখন কেউ প্রার্থনা করে হি ট্রান্সেন্ডস হিজ বডি অ্যান্ড বিকামস এ পার্ট অফ কসমস, তখন সে একটা কসমসের একটা অংশ হয়ে যায়। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট আর ক্রিড, যেটা কোনো প্রকার ধনসম্পত্তি কিংবা বয়স বা জাতি বা ধর্ম এসবের মধ্যে বিভেদ করে না। ইন দিস ওয়ে এ কমিউনিয়ন বিটুইন দ্য স্পিরিটস অফ দ্য ডিফারেন্ট পিপল ওয়াজ মেড পসিবল থ্রু দেয়ার প্রেয়ার। আর এইভাবেই কিন্তু আত্মা এবং মানুষের মনের মধ্যে যে মিলন সেটা প্রেয়ারের মধ্যে দিয়ে হতে পারে বা প্রার্থনার মধ্যে দিয়ে করা যায়। বুঝতে পারলে তোমরা কীভাবে তাহলে প্রশ্নগুলোর উত্তর লিখবে। এই 12টা প্রশ্ন আমি আলোচনা করলাম, খুবই গুরুত্বপূর্ণ। একটু বেশি প্রশ্ন হয়ে গেল স্ট্রং রুটস থেকে, কিন্তু এই কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে প্রশ্নের অ্যাটেন্ড করার চেষ্টা করবে তোমাদেরকে যেটা বললাম। আর এরপরে আমি আর একটা পিস নিয়ে আলোচনা করব, যেভাবে 12-এর টেক্সটগুলো করাচ্ছি উইথ সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার সেরকমই করাবো। তোমরা চ্যানেলটা ফলো করতে থাকো, অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।